নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজ যে গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি আমার জীবনের এক চরম সত্য এবং গোপন অধ্যায়। এই সমাজ হয়তো আমাকে বিচার করবে, হয়তো আমাকে কলঙ্কিনী বলবে, কিন্তু সেদিন পরিস্থিতিতে পড়ে আমি যা করেছি তা সঠিক না ভুল সেই বিচার আমি আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। গল্পটি শুরু করার আগেই অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার মতো আরও গোপন না বলা কথাগুলো আপনারা শুনতে পারেন। চলুন শুরু করা যাক আমার জীবনের সেই ঝড়ের রাতের গল্প। বিয়ে হয়েছে আজ প্রায় 4 বছর। আমি পায়েল, দেখতে শুনতে বেশ ভালোই, গায়ের রং ফর্সা আর গঠনও বেশ আকর্ষণীয়, অন্তত সবাই তাই বলে। মধ্যবিত্ত পরিবার থেকে এসে চৌধুরী বাড়িতে বউ হয়ে ঢুকেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। আমার স্বামী রাজীব মানুষ হিসাবে খুব ভালো, আমাকে ভালোবাসার কোনো কমতি রাখে না সে। কিন্তু সংসারের সব সুখ কি আর কপালে সয়? বিয়ের 4 বছর কেটে গেলেও আমাদের কোনো সন্তান হয়নি। প্রথম বিষয়টা কেউ গায়ে মাখত না, কিন্তু সময় যত গড়াতে লাগলো শ্বশুরবাড়ির আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করল। বিশেষ করে আমার শাশুড়ি মা সারাদিন পানির পিক ফেলতে ফেলতে আমাকে কথা শোনাতে ছাড়তেন না। বাঝা বউ, অপয়া, এসব শব্দ এখন আমার নিত্যদিনের সঙ্গী। রাজীব শুনত, কিন্তু মায়ের মুখের উপর কিছু বলার সাহস তার ছিল না। আর তাছাড়া সমস্যাটা যে কার সেটা আমরা তখনও জানতাম না। ডাক্তার দেখানো হয়েছে, রিপোর্ট এসেছে, কিন্তু রাজীব আমাকে সেই রিপোর্ট কখনো দেখায়নি। শুধু বলেছিল সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। কিন্তু কিছুই ঠিক হচ্ছিল না, বরং বাড়ির পরিবেশ দিন দিন বিষাক্ত হয়ে উঠছিল। এই বাড়িতে আমার একমাত্র ভরসার জায়গা ছিলেন আমার শ্বশুর মশাই, জনাব ইমতিয়াজ চৌধুরী। বয়স 60-এর কোঠায় হলেও শরীরটা এখনও বেশ শক্তভক্ত। গলার আওয়াজে যেমন ভার আছে, তেমনি ব্যক্তিত্বেও এক অদ্ভুত গাম্ভীর্য। তিনি আমাকে কখনো কটু কথা বলতেন না, বরং শাশুড়ি বকাবকি করলে তিনি আমাকে আড়াল করতেন। কিন্তু আমি জানতাম না এই আড়ালের আড়ালে তিনি আসলে কি চাইছেন। সেদিন ছিল শ্রাবণ মাসের এক বৃষ্টি ভেজা দুপুর। শাশুড়ি মা অসুস্থ বোনের বাড়ি গেছেন, ফিরতে 2 দিন দেরি হবে। রাজীবও ব্যবসার কাজে শহরের বাইরে, বাড়িতে শুধু আমি আর শ্বশুর মশাই। কাজের মেয়েটি দুপুরের কাজ সেরে চলে গেছে। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, আকাশ কালো করে মেঘ জমেছে। আমি বসার ঘরে সোফায় বসে একটা ম্যাগাজিন উল্টে পাল্টে দেখছিলাম, কিন্তু মন পড়েছিল নিজের কপাল পোড়া জীবনের দিকে। হঠাৎ শ্বশুরমশাই ডাকলেন তার শোবার ঘর থেকে, পায়েল, মা একটু এদিকে এসো তো। আমি শাড়ির আঁচলটা ঠিক করে ধীর পায়ে ওনার ঘরের দিকে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে বললাম, বাবা কিছু বলবেন? উনি ইজি চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন, হাতে একটা ফাইল। আমাকে দেখে চশমাটা খুলে টেবিলে রাখলেন। ওনার চোখের দৃষ্টিতে আজ কেমন যেন একটা অন্যরকম ভাষা ছিল, যা আমি আগে কখনো দেখিনি। ভেতরে এসো মা, দরজাটা একটু ভিড়িয়ে দাও, বাতাসের ছাপটা আসছে। আমি সংকোচ নিয়ে ভেতরে ঢুকলাম, দরজাটা আলতো করে চাপিয়ে দিয়ে ওনার সামনে দাঁড়ালাম। উনি হাতের ইশারা করে খাটের এক কোণায় বসতে বললেন। আমি কিছুটা আর হয়ে বসলাম। উনি ফাইলটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা রাজীবের মেডিকেল রিপোর্ট। ও তোমাকে কখনো দেখায়নি, তাই না? আমি অবাক হয়ে ফাইলটা হাতে নিলাম। ডাক্তারি ভাষা আমি সব বুঝি না, কিন্তু শেষের দিকের মন্তব্যটুকু পড়ে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। রাজীব কোনোদিন বাবা হতে পারবে না, ওর সেই সক্ষমতা নেই। আমার হাত কাঁপতে লাগলো। এতদিন আমি নিজেকে দোষ দিয়েছি, শাশুড়ির গঞ্জনা সহ্য করেছি, অথচ সমস্যাটা ছিল রাজীবের। শ্বশুরমশাই আমার মনের অবস্থা বুঝতে পারলেন। তিনি ভারী গলায় বললেন, দেখো পায়েল, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু ভেবে দেখো, সমাজ কি এসব রিপোর্ট বুঝবে? রাজীবের মা কি বুঝবে? দোষটা তো সবাই তোমাকেই দিচ্ছে। আর তাছাড়া, উনি একটু থামলেন, তারপর উঠে দাঁড়িয়ে আমার খুব কাছে এসে দাঁড়ালেন। ওনার শরীরের একটা ব্যবসা গন্ধ আর দামি আতরের সুবাস মিশে এক অদ্ভুত নেশার সৃষ্টি করছিল। উনি বললেন, আমার বংশের একটা বাতি দরকার পায়েল, এই চৌধুরী বাড়ির রক্তের দরকার। রাজীব না পারলে কি হয়েছে, আমি তো আছি, রাজীব তো আমারই রক্ত। আমি চমকে উঠে ওনার দিকে তাকালাম।
বাবা, এসব আপনি কি বলছেন? উনি আমার কথার কোনো উত্তর না দিয়ে আমার কাঁধে হাত রাখলেন। ওনার হাতে স্পর্শে আমার শরীরটা যেন কেঁপে উঠল। এটা কোনো সাধারণ স্পর্শ ছিল না, এর মধ্যে ছিল এক ধরনের অধিকার বোধ আর আদিম আকাঙ্ক্ষা। শোনো পায়েল, ওনার গলাটা খাদে নেমে এলো। এটা কোনো পাপ নয়, এটা হলো প্রয়োজন। তুমিও মা হতে চাও, আর আমি চাই বংশধর। রাজীব জানতেও পারবে না, আর জানলেও সে তো আমারই ছেলে। আমার যা আছে সবই তো ওর। আমার শরীর আর ওর শরীরে তো একই রক্ত বইছে। আমি উঠে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু উনি আমার হাতটা খপ করে ধরে ফেললেন। ওনার বয়স্ক কিন্তু শক্ত হাতের মুঠোয় আমার হাতটা আটকে গেল। বাইরে তখন বাজে শব্দ, আর ঘরের ভেতর আমার বুকের থপথপ আওয়াজ। উনি আমাকে হ্যাচটানে নিজের কাছে নিয়ে এলেন। আমার শরীরটা ওনার শরীরের সাথে লেপ্টে গেল। আমি অনুভব করলাম ওনার শরীরের উষ্ণতা। আমার অনিচ্ছা সত্ত্বেও শরীরের ভেতর কেমন যেন একটা শিহরণ খেলে গেল। দীর্ঘ 4 বছরের অতৃপ্তি, মাতৃত্বের আকাঙ্ক্ষা, আর একজন পুরুষের বলিষ্ঠ সান্নিধ্য, সব মিলিয়ে আমার বিবেক যেন লোপ পেতে শুরু করল। উনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, আমাকে ফিরিয়ে দিও না পায়েল। আমি তোমাকে সেই সুখ দেব যা রাজীব দিতে পারেনি। আমি তোমাকে মা হওয়ার সম্মান দেব। আমি তখনও কাঁপছি। বললাম, কিন্তু এটা অন্যায়, এটা পাপ, পৃথিবীতে কেউ জানবে না। উনি আমার চিবুকটা আলতো করে তুলে ধরলেন। ওনার চোখের দিকে তাকিয়ে আমি যেন সম্মোহিত হয়ে গেলাম। ওনার দৃষ্টিতে এক ধরনের সর্পগ্রাসী ক্ষুধা ছিল। উনি ধীরে ধীরে আমার কোমরে হাত রাখলেন। ওনার স্পর্শে আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সেই চেষ্টা ছিল বড্ড দুর্বল। ওনার হাত যখন আমার পিঠ পেয়ে নিচে নামছিল, তখন আমার শরীরের সমস্ত লোমকূপ দাঁড়িয়ে গেল। আমার মনে হলো আমি যেন এক গভীর অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি, যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই। তিনি আমাকে বিছানায় বসিয়ে দিলেন। আমি পুতুলের মতো বসে রইলাম। উনি আমার পাশে বসলেন, তারপর আমাকে জড়িয়ে ধরলে। আমার গলার কাছে ওনার নিঃশ্বাসের গরম হাওয়া লাগছিল। ওনার শরীরী ভাষায় যে অভিজ্ঞতার আধিপত্য ছিল, তার কাছে আমি পুরোপুরি অসহায় হয়ে পড়লাম। তিনি যখন আমার ব্লাউজের হুক খুলতে শুরু করলেন, আমি কেবল চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো এই তো সেই স্পর্শ যা আমি গোপনে চেয়েছি, অথচ সামাজিক ভয়ে স্বীকার করিনি। ওনার বলিষ্ঠ শরীরের নিচে পিষ্ট হয়ে আমার মনে হলো আজ আর কোনো নিয়ম নেই, কোনো সম্পর্ক নেই। আছে শুধু নারী আর পুরুষের এক আদিম খেলা। উনি আমার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে আদর করতে লাগলেন। ওনার অভিজ্ঞ হাতের ছোঁয়ায় আমার শরীর মোমবাতির মতো গলে যেতে লাগল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওনার পিঠ খামছে ধরলাম। আমার মুখ থেকে অজান্তেই গঙ্গানির মতো শব্দ বেরিয়ে এলো। বুকে মুখ গুজে যখন আদর করছিলেন, তখন আমি ভুলে গেলাম উনি আমার শ্বশুর। সেই মুহূর্তে তিনি ছিলেন শুধুই একজন পুরুষ, যে আমাকে পূর্ণতা দিতে এসেছে। বৃষ্টির শব্দ ছাপিয়ে সেদিন ঘরের ভেতর শুধু আমাদের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। চৌধুরী বাড়ির গাম্ভীর্য ধুলোয় মিশিয়ে দিয়ে আমরা মেতে উঠেছিলাম এক নিষিদ্ধ খেলায়, যে খেলার কোনো নাম নেই, যে খেলার কোনো সামাজিক স্বীকৃতি নেই। সেদিনের পর থেকে আমাদের মধ্যে এক অদ্ভুত দেওয়াল তৈরি হল, আবার এক অদ্ভুত টানও তৈরি হল। রাজীব ফিরে এলো, শাশুড়িমা ফিরে এলেন। সংসার আগের মতোই চলতে লাগল, কিন্তু আমার আর শ্বশুর মশাইয়ের চোখের চাউনি বদলে গেল। 1 মাস পর যখন আমি সুখবরটা পেলাম, শাশুড়িমা খুশিতে পাড়া মাথায় ধরলেন। রাজীব আমাকে জড়িয়ে ধরে কাঁদল।
সবাই ভাবল রাজীবের চিকিৎসায় কাজ হয়েছে। শুধু আমি আর ওই দোতলার ঘরের মানুষটা জানলেন এই অনাগত সন্তানের শরীরে কার রক্ত বইছে। আজ আমি মা হতে চলেছি। চৌধুরী বাড়ির বংশের বাতি জ্বলবে, কিন্তু এই বাতির নিচে যে অন্ধকার, তা আমি আমৃত বুকে নিয়ে বাঁচব। এই এক এমন ঋণ যা শোধ করা যায় না, আবার অস্বীকারও করা যায় না। বন্ধুরা, এই ছিল আমার জীবনের গল্প। আপনারা হয়তো আমাকে ঘৃণা করছেন, কিন্তু বিশ্বাস করুন, পরিস্থিতির শিকার হলে মানুষ কি করে তা মানুষ নিজেও জানে।